আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের জমজমাট ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ বিশ্লেষণ ম্যাচ আয়োজনে আমি হাজির হয়েছি মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি অর্পা সরকার। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুসা সিদ্দিক জুয়েল এবং ডাক্তার মোহাম্মদ হাসানুল ইসলাম। আজ আমরা আলোচনা করব আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচটি নিয়ে। মাঠে ম্যাচের লড়াই, কৌশল, গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেরা পারফরমেন্স এবং ম্যাচের টার্নিং পয়েন্ট সবকিছু নিয়েই থাকছে বিস্তারিত বিশ্লেষণ। আর্জেন্টিনা এসেছে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে এবং আলজেরিয়া মাঠে নেমেছে তাদের নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে। ম্যাচের ছিল শুরু থেকেই উত্তেজনা, ছিল কৌশলের কিছু পার্থক্য এবং কিছু ব্যক্তিগত পারফরমেন্স। ঠিক তাই আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব আর্জেন্টিনার জয়ের মূল রহস্য কী ছিল এবং আলজেরিয়া কোথায় পিছিয়ে পড়েছে। তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আলোচনায়। শুরুতেই যেতে চাই গেস্টের কাছে। ম্যাচ শুরুর অনেক আগেই আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখছিলেন, মাঠে কি তার যথার্থ প্রমাণ দেখাতে পেরেছে? অবশ্যই আর্জেন্টিনা রানিং বিশ্ব চ্যাম্পিয়ন টিম এবং তাদের দলে বর্তমান বিশ্বের সেরা একজন প্লেয়ার লিওনেল মেসি তিনি আছেন। অবশ্যই তারা আরেকবার বিশ্বকাপ নেওয়ার জন্যই তারা হয়তো এসেছে। তাদের গেম প্ল্যান, তাদের কোচ সব কিছু মিলেই তারা বিশ্বকাপ নেওয়ার জন্যই এসেছে এবং তাদের যে খেলার ধরনটা তারা একই রকমই রেখেছে, যে মেসি কেন্দ্রিক খেলা, তাদের ছোট ছোট পাস, তারপরে হচ্ছে তাদের প্লেয়ারদের এডিশনাল স্কিল, যে এক একজন প্লেয়ারের স্কিলগুলো অনেক ভালো। শুধু এক জায়গায় একটু দুর্বলতা, যে আমাদের ডি মারিয়া রিটায়ার্ড হওয়ার পরে তারা একটু ওই লেফট উইংয়ে তাদের একটু দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যায় ওটা তারা কাটিয়ে উঠতে পারবে এবং আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা মাঠে লড়বে এবং আশা করি সামনের ম্যাচগুলোতে আরও দুর্বার আক্রমণ গড়ে তুলবে এবং ভালো ভালো খেলবে, এটাই আমি আশা করি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা কেন এতটা আত্মবিশ্বাসী এবং আগ্রাসী দেখাচ্ছিলেন? অবশ্যই আবার এই একই কথায় আসে বারবার, আর্জেন্টিনা আসলেই মেসি আসে, আর আর্জেন্টিনা মানেই এখন মেসি আর্জেন্টিনা একে অপরের পরিপূরক। অবশ্যই তারা আত্মবিশ্বাসী, এই কারণে মেসি অনেক ফর্মে আছে এখন। তার প্রমাণ সে আজকের ম্যাচেই রেখেছে, একটা অসাধারণ হ্যাট্রিক করে। এটা তাদের একটা আত্মবিশ্বাসের এক নম্বর কারণ, যে মেসি তাদের মাঝে আছে। মেসি থাকলেই 80% তারা অনেক অংশে জিতে যায়। এবং তাদের আরও কিছু প্লেয়ার, যেমন মিডফিল্ডে তাদের কিছু কিছু প্লেয়ার আছে যারা অনেক দিন ধরে এই দলটাতেই খেলতেছে এবং তারা ভালো খেলতেছে, ক্লাব লিগেও তারা অনেক ভালো খেলতেছে। এই জন্যই তারা একটা আত্মবিশ্বাস। এবং গতবারের বিশ্বকাপেরই তাদের সেরা গোলরক্ষক মার্টিনেজ তাদের গোলবারে দাঁড়িয়ে আছে। আজকে তার কোনো কাজ করা লাগে নাই, সে অলস বসেছিল ওখানে, কিন্তু এগুলোও তাদের আত্মবিশ্বাসের একটা কারণ। এবং লিওনেল স্কলানের যে তার কোচিং স্টাইল, সে মেসিকে কেন্দ্র করেই তার দলটাকে এভাবে সে গুছিয়ে তুলেছে এবং সবগুলো বলই দেখতেছি তারা সবাই বল পেলেই মেসির দিকে কিভাবে দেওয়া যায় এই চেষ্টাই করতেছে। এই জন্যই তারা অনেক আত্মবিশ্বাসী এবং খুব উদ্দীপ্ত ফুটবল খেলতেছে এবং জয়ের জন্যই তারা খেলতেছে, এটাই আমি বিশ্বাস করি। প্রথম 45 মিনিট আলজেরিয়ার কোথায় দুর্বলতা দেখা দিয়েছে আর কি? প্রথম 45 মিনিট আসলে আলজেরিয়ার দুর্বলতা বলতে, আলজেরিয়াও কিন্তু ভালো দল, ওরাও খারাপ দল না। আফ্রিকান অঞ্চল থেকে ওরা এসেছে, আফ্রিকান অঞ্চলে তারা ভালোই ফুটবল খেলে এবং তাদেরও অনেক সুপারস্টার কিছু প্লেয়ার আছে, যেমন রিয়াদ মাহরাজ, আরও কিছু কিছু আছে। কিন্তু আসলে তারা আর্জেন্টিনার মিডফিল্ডের কাছেই তারা খেয়ে হারিয়ে ফেলেছে এবং আর্জেন্টিনা যে দুই উইং ব্যবহার করেছে এইখানে ওরা পেরে ওঠেনি। আর আলজেরিয়ার ডিফেন্স আসলে ওরা মেসিকে অনেক স্পেস দিয়ে ফেলেছে। মেসিকে স্পেস দেওয়া মানে তো ওই দলের সর্বনাশ ছাড়া আর আমি অন্য কিছু বলবো না, একেবারেই ভরাডুবি বলা যায়। মেসি স্পেস পেলেই তো সে পার্থক্য করে দেওয়ার মতো একটা প্লেয়ার, কারণ অনেকবারের ব্যালন ডিয়ার জয়ী প্লেয়ার, গত বিশ্বকাপও সে একক ক্ষমতায় সে জিতিয়েছে। এই জন্যই আলজেরিয়ার দুর্বলতা হচ্ছে কি মিডফিল্ডে তারা অনেক গ্যাপ দিয়েছে, ছোট ছোট গ্যাপ, সাথে উইংয়ে তাদের ব্যর্থতা আছে। ডিফেন্স লাইন বলবো যে বরাবরই তারা একটু আজকে অনেক বাজে পারফরমেন্স করেছে। আপনারা জানেন যে আলজেরিয়ার গোলরক্ষক কিন্তু আমাদের আরেক বিশ্ব চ্যাম্পিয়নের ছেলে, জিনেদি জিদানের ছেলে। গোলকিপারেরও একটু ব্যর্থতা হয়তো আছে এখানে, কারণ আমরা গত ম্যাচেও কয়েকটা ম্যাচে দেখলাম যে গোলকিপাররাই পার্থক্য গড়ে দিয়েছেন। এখানে উনি ওরকম আশানুরূপ গোলকিপার করতে পারেননি, ওনারও ব্যর্থতা আছে। এই সব মিলিয়ে
ব্যর্থতা আছে, অনেক কয়েক জায়গায় ব্যর্থতা আছে। তারা হয়তো তাদের যে টেকটিক নিয়ে নামছিল সেটা তারা বাস্তবায়ন করতে পারেনি। আর আসলে মেসি থাকলে ওইভাবে তাদের অন্য দলের টেকটিক বাস্তবায়ন করাও একটা দুর্বল, মানে একটা কঠিন হয়ে পড়ে, কারণ একজন বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ারের বিপক্ষে খেলা খুবই কষ্টসাধ্য। আপনি কি মনে করেন প্রথম গোলটি কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে? নিঃসন্দেহ ছাড়া অন্য কোনো কথা বলার এখানে অপশন নাই। শুধু আর্জেন্টিনা না, যে কোনো খেলার ক্ষেত্রেই আমি মনে করি যে প্রথম গোলটি হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। তো প্রথম গোলের পরে যেটা হয়, সেই দলের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে, আর অ্যাট দ্য সেম টাইম অপোজিট দলের মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করে। তো আমরা আজকের খেলায় সেটাই দেখেছি। প্রথম গোল করার পরেই দর্শকদের যে মধ্যে যে একটা উল্লাস ভাব, সেটা আর্জেন্টিনার জন্য একটা অনেক বড় একটা আত্মবিশ্বাস নিয়ে এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা খেয়াল করেছি যে আলজেরিয়ার দলের মধ্যে কিন্তু এই প্লেয়ারদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতাটাই আমার মনে হয় আলজেরিয়ার পরাজয়ের পিছনে একটা কারণ হতে পারে। আর এই আত্মবিশ্বাসটা, গোলের পরে যে আত্মবিশ্বাস, সেটাই ম্যাচটাকে টোটালি জয়ের দিকে নিয়ে গিয়েছে, এটা আমি মনে করি। প্রথমার্ধের অঘোষিত নায়ক বলে আপনি কাকে মনে করছেন? আজকের খেলা থেকে আসলে এটার আনসার দেওয়া একটু ডিফিকাল্ট, কারণ আজকের খেলাটা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে আজকের খেলায় মিডফিল্ডারদের যে পারফরমেন্স, এটা আসলে সবচেয়ে বেস্ট পারফরমেন্স ছিল। এবং মিডফিল্ডারদের যে পারফরমেন্সের কারণেই তাদের যে আক্রমণাত্মক ভাব, ফরওয়ার্ডিং মোশন, খেলাটাকে আসলে এমনভাবে নিয়ে এসেছে। বিশেষ করে কয়েকজন প্লেয়ার, এরা যেভাবে মিডফিল্ডে বলটাকে তারা ফরওয়ার্ড করেছে, তো এই সিচুয়েশনের বা এই খেলার কারণে আমি আসলে ইন্ডিভিজুয়ালি কাউকে কৃতিত্ব দিতে চাচ্ছি না। যদিও আমরা অনেকে মনে করি যে যে গোল করতেছে, যে গোলদাতাটাই হচ্ছে আসলে গোলদাতাই মেইন নায়ক, কিন্তু আজকের খেলার পারফরমেন্স থেকে মনে হচ্ছে, আমি বলবো যে যারা মিডফিল্ডে খেলেছেন তারাই, তাদেরকে আমি নায়ক বলতে চাই আজকের খেলার প্রেক্ষাপটে। প্রথমার্ধে আলজেরিয়া কি প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পেরেছে, নাকি বড় দলের বিপক্ষে তাদের ঘাটতি দেখা গিয়েছে? না, প্রথমার্ধে আলজেরিয়া ভালোই খেলেছে, এবং নট অনলি আলজেরিয়া, প্রথমার্ধে আসলে সব দলই ভালো খেলে। তবে আলজেরিয়া, যদি আর্জেন্টিনার সঙ্গে আমরা কম্পেয়ার করতে চাই, আর্জেন্টিনার মতো একটা দলের সঙ্গে আলজেরিয়া তাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলেছে বলে আমি মনে করি। তবে তাদের মধ্যে ল্যাকিংস যেটা ছিল, যে মিডফিল্ডের যে ল্যাকিংস, আলজেরিয়ার মধ্যে এটা ছিল না। আরও সবচেয়ে বড় কথা যে আর্জেন্টিনার মধ্যে যে মেসিকে যে গার্ড দেওয়ার মতো যে তাদের, মানে আমরা খেলা দেখতেছি, আমরা মনে করতেছি যে বাহির থেকে আমরা বলতেছি কি বড় মেসির সামনে ডানে বামে কাউকে দেখতেছি না, আমরা গার্ড দেখতেছি না। কিন্তু এই জিনিসটা আলজেরিয়ার প্লেয়াররা কেন বুঝলো না, বা কেন এই থিঙ্কিংটা তাদের মাথায় আসেনি, সেটাও আমি বোধগম্য না। তাদের মিডফিল্ডের মধ্যে ল্যাকিং ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ মেসিকে যেভাবে তাদের প্রোটেকশন দেওয়ার কথা ছিল, তারা আসলে সেটা দিতে পারেনি। এই কারণে আলজেরিয়া, আমি বলবো যে ছোট দল হলেও আর্জেন্টিনাকে যেভাবে তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল, তারা সেটা দিতে পারেনি, এবং আমি মনে করি এটা। ধন্যবাদ। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিভাবে ম্যাচকে নিয়ন্ত্রণে রেখেছিল? সুন্দর কোশ্চেন। আসলে আর্জেন্টিনা একটি, আগেই বলেছি, বিশ্বকাপ জয়ী দল, 3 বারের বিশ্বকাপ জয়ী দল। তারা জানে আসলে ফেভারিট দল, বিশ্বকাপ নেওয়ার জন্যই এসেছে। তারা জানে যে কখন আসলে ম্যাচের গতি বাড়াতে হবে, কখন ম্যাচের গতি কমাতে হবে। তাদের ম্যান ম্যানেজমেন্ট বা ম্যাচ ম্যানেজমেন্ট ছিল অসাধারণ। তারা প্রথমার্ধে 1 গোলে এগিয়ে ছিল, দ্বিতীয়ার্ধে এসেই তারা আবার সেই তাদের টেকটিক ছোট ছোট পাসে খেলা শুরু করেছে। পক্ষান্তরে আলজেরিয়া কিন্তু আবার ওই দ্রুতগতির পাস, লং পাস,
ভুল পাস, এগুলোতে তারা বেশি লক্ষ্য করা গেছে তাদের মাঝে। দ্বিতীয়ার্ধে যখন দেখেন আপনি যে দ্বিতীয়ার্ধে যখন দ্বিতীয় গোলটি তৃতীয় গোলটি দেখেন, তাদের ভুলের খেসারত তারা দিয়েছে। আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মানে বলটা ছোট ছোট পাস খেলে তারা মানে চাপে রেখেছে আলজেরিয়াকে, যে বল পজিশন যেটা বলবো আমরা যে গোছানো ফুটবলে খেলা। এখন বল পজিশনটা তারা নিজেদের কাছে রেখেছে। বল পজিশন যত নিজেদের কাছে থাকবে খেলা তত সহজ হবে। এভাবেই তারা দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে আর্জেন্টিনা। আলজেরিয়া কোথায় থেকে ম্যাচটা ছিটকে গেছে বলে মনে করেন আপনি? আমার কাছে ম্যাচ আমি যতটুকু দেখেছি, সকালে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, আর আমি আসলে ওইভাবে ডাইহার্ড আর্জেন্টিনার ফ্যানও না, আমি অন্য একটি দলের ফ্যান। জি, জি। তারপরও আমি উঠে খেলাটা দেখেছি, কারণ আমি ফুটবল ভালোবাসি। আমার কাছে মনে হয়েছে যে দ্বিতীয় গোলটি করার পর, যখন দ্বিতীয় গোলটি হলো, ওই আমি আগেই বলেছি, আমার কথায় আমি আগেই বারবার বলতেছি যে তারা মেসিকে অরক্ষিত রেখেছে। মেসিকে অরক্ষিত রাখা মানে একটা পারমাণবিক বমকে তারা যেমন অরক্ষিত রেখেছে, এইখানে তারা বড় ভুলটা করেছে। জি। যে ম্যাকঅ্যালিস্টারের যে লং পাসটা, মেসি ধরেই কিন্তু একটা প্লেয়ারকে ড্রিবলিং করেই গোলটি সে। জি, আর মেসির মতো প্লেয়ারকে আসলে এভাবে অরক্ষিত রাখা ঠিক না, কারণ তাদের মানে দূরপাল্লার যে শট, ডিবক্সের বাইরে থেকে শটটি নিয়ে এসে সুন্দরভাবে একটি গোল উপহার দিয়েছে। এখান থেকে একটু তারা ছিটকে গেল। তারপরে যখন তৃতীয় গোলটি হয়ে গেল, তখন তো তারা একেবারেই ম্যাচ থেকে ছিটকে গেছে, আর ফিরে আসার কোনো পথ ছিল না এখানে। কারণ পথ থাকবে কিভাবে, কারণ আর্জেন্টিনার রক্ষণও কিন্তু অনেক ভালো। আমরা জানি যে সেখানে রোমেরো, তারপরে আমাদের ওটামেন্ডি, আরও কয়েকজন ভালো ভালো প্লেয়ার যারা ইউরোপের বড় বড় লিগে খেলতেছে। মার্টিনেজ তো আছেই। ওরা তো মানে আর্জেন্টিনার সমর্থকরা মার্টিনেজকে বাস পাখি বলে, যে তাদের বাস পাখি। না, বাস পাখি আজকে বসেই ছিল, আজকে ওরকম কাজ করা লাগেনি। আলজেরিয়া একেবারে ম্যাচ থেকে ছিটকে গেছে। এইসব প্লেয়ারের কাছে তাদের প্লেয়াররা ওভাবে মানে সমতুল্যও হয়নি, তারা ওভাবে খেলতেও পারেনি ওদের কাছে। আর 2 নম্বর গোল এবং 3 নম্বর গোল যখন মেসি হ্যাট্রিক করে ফেললো, তখন তো মানে আসলেই তারা একেবারে গা ছেড়ে দিয়েছে, যে আর তো কিছু করার নেই। তারা একেবারেই হাল ছেড়ে দিয়েছে, এভাবেই তারা ছিটকে গেল একেবারেই। আর্জেন্টিনার দ্বিতীয় এবং তৃতীয় গোলটি কতটি তাৎপর্যপূর্ণ ছিল? অবশ্যই আর্জেন্টিনার দ্বিতীয় এবং তৃতীয় গোল অনেক তাৎপর্যপূর্ণ। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ছিল যে তাদের মানে আধিপত্য বা একটা আধিপত্যের একটা মানে স্পষ্ট নিদর্শন। আর তৃতীয় গোলটি ছিল তো তাদের একেবারে কি বলবো আমরা, সিলমোহর মেরে দিয়েছে, একটা জয়ের সিলমোহর, একটা আধিপত্যর সিলমোহর মেরে দিয়েছে। তারপরও আমি বলবো যে আবার একই কথা, মেসি একটি প্লেয়ার, তাদের সেরা প্লেয়ার, যাকে নিয়েই তাদের স্বপ্ন। এই কি বলবো, ম্যারাডোনার পরে তো আসলে আমি ম্যারাডোনার খেলা ওইভাবে দেখিনি, ইউটিউব ফেসবুকে দেখেছি। মেসির খেলা দেখেছি, মেসির খেলা আমি দেখেছি, ইনশাল্লাহ ভালোই লাগতো তার খেলা। অন্য প্লেয়ারের খেলা আমার আরও বেশি ভালো লাগতো, কিন্তু তারপর তার খেলা ভালো লাগতো। তার একটা আর্ট, ওরকম আর্ট আসলে এই পর্যায়ে কেউ এখনও আসতেই পারেনি তার মতো পর্যায়ে। অনেকেই চেষ্টা করতেছে, তার মতো পর্যায়ে আসতে পারেনি। কিন্তু সেই যখন তিনটি মানে তিনটি গোল করে, এটা একটা দলের একবারে আধিপত্য বললে ভুল হবে, মানে চরম আধিপত্যর একটা স্পষ্ট নিদর্শন। আমি একটু সংযুক্ত করতে চাই। অবশ্যই অবশ্যই। মেসি কিন্তু তার ক্যারিয়ারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক Yes, করলো। yes, এটা বলতে ভুলে গেছিলাম। আসলে এটা তার আজকে আসলে তার মেসিময়ই দিন বলা যায়, যে তার আজকে দিনটা সুন্দরভাবে তার সুন্দর তারই গেছে তারই গেছে এবং আর্জেন্টিনার যা খুব সহায় হয়েছে। এবং অবশ্যই আজকে আরও একটি কারণ, মেসিকে নিয়ে যখন বলতেছি, যে আজকে কিন্তু বিশ্বকাপের এখন সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন 1 নম্বর। জি, মিরোস্লাভ ক্লোসা প্লাস মেসি 1 নম্বর। তারা 16টি করে গোল করলেন। এবং এটাও মাথা রাখতে হবে যে মেসিকে আসলে গ্রেট বলার একটাই কারণ, একটা প্লেয়ার আজকে এবার ধরা স্যার তার 6 নম্বর বিশ্বকাপ স্যার, একটা প্লেয়ার 6টা বিশ্বকাপ এভাবে কন্টিনিউ খেলে যাচ্ছে, এটাও কিন্তু একটা মানে একটা বড় লক্ষণ ভালো প্লেয়ারের। এবং কোনো ইনজুরি ছাড়া সে কিন্তু স্যার দেখবেন খুব ভালোভাবেই ডোমিনেটিং পারফরমেন্স করে। তার কনসিস্টেন্সি, জি স্যার, কনসিস্টেন্সিটা অবশ্যই স্যার, অবশ্যই কনসিস্টেন্সির কারণেই আজকে তাদের এই আধিপত্যবাদ বলা যাবে আজকের ম্যাচে বিশেষ করে। এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে সফল কৌশল কি ছিল বলে আপনি মনে করেন? আজকের খেলা থেকে আসলে যেটা দেখা গেল সেটা হচ্ছে আর্জেন্টিনার যে র্যাপিড ট্রানজিশন আমি বলবো, হাই প্রেসিং এবং উইংয়ের সদ্ব্যবহার। তো এই সবগুলোকে যদি আমরা মনে করি, আসলে এটা এক ধরনের আমার কাছে মনে হয়েছে কৌশলগত। এই কৌশলগত দিকটাই কিন্তু আজকে আর্জেন্টিনার পারফরমেন্সের মেইন মনে করি আমি, যে মেইন তাদের থিম ছিল আর কি। এবং এটা যত ওই যে বললাম যে হাই ট্রানজিশন, যত দ্রুত এটাকে রিকভার করা যায়,
তারা কিন্তু এই জিনিসটা আমি মনে করি এটা কৌশলগত দিক থেকে তারা এটা করতে পেরেছে এবং তাদের টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় আজকের এই দিনগুলোই যে এবং ওই যে 7 নম্বর জার্সি যে ডিপল ছিল ডিপল ও কিন্তু আমরা এর আগেও দেখেছি আগের খেলাগুলোতে ও মেসিকে কিন্তু খুব মানে সে সবচেয়ে বেশি আমি ক্লোজলি সে মেসিকে সবসময় পাস দিত বা তাকে একটা ওয়ে তৈরি করে দিত। আজকের খেলাতেও কিন্তু তার পারফরমেন্স এবং এই বাকি যে কৌশলগুলো এগুলো আসলে আর্জেন্টিনাকে আজকে এই পজিশনে নিয়ে আসছে। ম্যাচের টার্নিং পয়েন্ট কোন মুহূর্তটিকে বলবেন? অবশ্যই আমি বলবো এটা প্রথম যে গোলটা করলো ফার্স্ট গোল এবং সেকেন্ড হাফের আমার কাছে মনে হয়েছে ফার্স্ট 10 মিনিটস এই দুটোই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয়েছে। ফার্স্ট গোল করার পরেও আলজেরিয়া কিন্তু অনেক ভালো খেলেছে, বাট সেকেন্ড হাফে আমি খেয়াল করলাম আফটার 10 মিনিটস কী কারণে যেন আস্তে 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 আলজেরিয়া দুর্বল হয়ে গেল নাকি মনোবল ভেঙে গেল আমি এটা বুঝতে পারছি না, কিন্তু তার আস্তে 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 এমন অবস্থা হয়ে গেলো যে আমরা যেটাকে বলি গা ছেড়ে দেওয়া অথবা হচ্ছে লেথার্জিক হয়ে যাওয়া, আমি আর পারতেছি না ছেড়ে দে মাকে দেওয়াছি যে ম্যাচটা টাইমটা আউট হয়ে গেলেই মনে হয় আমি বের হয়ে আসতে পারি। আমার কাছে এটা মনে হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে ওই যে আমি প্রথমে বললাম যে খেলাটা আমার কাছে মনে হয়েছে কৌশলগত একটা খেলা ছিল, যেটা আলজেরিয়া মনে করেছে বা অলরেডি জেনে গেছে যে আমরা হেরে গিয়েছি, তো আমাদের আসলে আর চেষ্টা করে লাভ নেই। সেকেন্ড হাফের 10 মিনিটস আফটার 10 মিনিটস আস্তে 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 তারা মাঠ থেকে ছিটকে যাওয়া শুরু হয়েছে। আমি দুই গেস্টের কাছে জানতে চাই, আর্জেন্টিনা কি এই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি কিনা? না, আজকের খেলার পারফরমেন্স থেকে তো তাই মনে হচ্ছে যে আর্জেন্টিনা আজকে যেভাবে খেললো তাতে মনে হচ্ছে, যদিও এখন পর্যন্ত যে কয়েকটি খেলা হয়েছে তাতে মনে হচ্ছে আর্জেন্টিনাই সেই দিকেই যাচ্ছে। তবে হাসান সাহেব কি বলেন শুনি আমরা। হ্যাঁ অবশ্যই স্যার, ভালো বলেছেন। অবশ্যই আর্জেন্টিনা ভয়ঙ্করতম দলগুলোর মধ্যে একটি, অবশ্যই বলতে হবে। কারণ স্যার আমরা এ যাবত যতগুলো ম্যাচ হলো, হাইলাইটস হোক বা সশরীরে হোক, যতগুলো ম্যাচ আমি দেখলাম, আমার কাছে মনে হলো যে আর্জেন্টিনার পরে ফ্রান্স আবার একটা বিশ্বকাপের দাবিদার তারাও। কারণ তাদের দলে কিলিয়ান এমবাপের মতো একজন প্লেয়ার আছে এবং আরও কয়েকজন প্লেয়ার আছে স্যার, তারা দুর্দান্ত খেলতেছে। এই গোটা বছরই তারা ক্লাব বিশ্বকাপ বলেন, ক্লাবেও তারা আগের খেলাগুলো জি স্যার আগের আমরা খেলা বিশ্লেষণ করি, দুর্দান্ত খেলতেছে তারা। এবং গত রাতেও কিন্তু স্যার তারা দুর্দান্ত খেলেছে, তারাও 3টি গোল দিয়েছে, যেখানে কিলিয়ান এমবাপে উনিও 2টি গোল দিয়েছেন স্যার এবং অসাধারণ 2টি গোল দিয়েছেন। আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট স্যার, অবশ্যই একেবারে যেটা আমরা বলবো ফেভারিট, হট ফেভারিট এবং প্রতাপশালী দল এই কারণে যে তাদের স্ট্রাইকার অনেক ভালো স্যার, বিশ্বমানের স্ট্রাইকার, যেটা 1 নাম্বার লিওনেল মেসি, এটা তাদের একটা প্লাস তবে পয়েন্ট। একটা কথা থাকে না যে ওই যে লাইকে লাইকে দোস্তি সমানে সমানে কুস্তি, আসলে আলজেরিয়ার সঙ্গে খেলা হয়েছে তো আর্জেন্টিনার মতো মানে একটা আরো যদি স্ট্রং কোনো দলের সঙ্গে আর্জেন্টিনার খেলাটা হতো তাহলে আমার মনে হয় এটা আরো ভালো বোঝা যেত স্যার। কিন্তু আসলে স্যার মানে সূর্যোদয়ই তো দিনের দেবে স্যার, যে কে কত হবে, আজকের কত রোদ কেমন হবে, বৃষ্টি হবে কিনা। কিন্তু সূর্যোদয় দেখেই মনে হচ্ছে স্যার যে আর্জেন্টিনা এবারও ভালো কিছু করার জন্যই তারা এসেছে এবং করবে স্যার। কারণ আমি দেখলাম যে স্পেনের খেলা দেখেন স্যার আপনি, স্পেন একটা ছোট দলের সাথে স্যার, কেপ ভার্দে এবার প্রথম আসছে তাদের কিন্তু ফিনিশারের অভাব স্যার, তাদের ফিনিশারের অভাব। ভালো খেলছে অবশ্যই, ডিফেন্স ওপেন তারা ভালো খেলছে, বল পজিশন ভালো ছিল, কিন্তু ফিনিশিং এর অভাব তাদের। এই দিক দিয়ে স্যার আবার এই ফ্রান্স এবং আর্জেন্টিনাকে আমি দেখলাম যে তারা অনেক এগিয়ে, যোজন দূর এগিয়ে স্যার। তারা একটা বার্তা দিয়ে রাখলো সবাইকে। আর যারা ফেভারিট, যদি পর্তুগালের কথা বলি, আবার জার্মানির কথা বলি, 7টা গোল দিয়েছে তারা, আবার স্যার 7 আপ দিয়েছে। একবার ব্রাজিলের পরে আবার তারা আরেকটা দলকে 7 আপ দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে স্যার জার্মানি খুব তরুণ দল নিয়ে এসেছে। এই তরুণ দল নিয়ে, এরকম তরুণ দল নিয়ে স্যার বিশ্বকাপ পাওয়ার ইতিহাস 2002 সাল থেকে স্যার, যদি ধরেন আমার বয়স তখন এই 10, 11, 12 বছর, আমি তো তখন থেকেই খেলাটা বুঝি যে এরকম তরুণ দল নিয়ে এসে স্যার কেউ বিশ্বকাপ জেতে নাই স্যার। বিশ্বকাপে সব পোড়া খাওয়া পাপিরাই জিতবে স্যার, এখানে 2-1 বিশ্বকাপে না। আসলে খেলাটা যেটা হয় যে শুধু খেললেই আসলে খেলা না, যেমন আগে বলতো না যে যুদ্ধে মানে শুধুমাত্র অস্ত্র পরিচালনা করতে পারলেই যুদ্ধ হবে না, আসলে যুদ্ধে জয় করতে গেলে কৌশল লাগবে। আর্জেন্টিনার আজকের ম্যাচে আসলে যেটা দেখা গেল যে শুধু বল নিয়ে দৌড়ালেই বা বলের পিছনে দৌড়ালেই কিন্তু আসলে খেলা না, তো তাই এখানে অনেক কৌশলটা আসলে একটা বিষয় মনে হয়েছে আজকের খেলায়। এই কৌশল এবং দক্ষতা দুটো ধরে রাখতে পারলে আমার মনে হয়
যদিও বলা মুশকিল আর্জেন্টিনার অবশ্যই স্যার, বিষয়ে, অবশ্যই। তো যে কোনো দলেই যদি এই দুইটা কম্বাইন করতে পারে, কম্বিনেশন থাকতে পারে, তাহলে আমার মনে হয় সেই সমস্ত দলে উঠে আসবে। আছে স্যার, কয়েকটা দল ওই যে বলতেছে আর্জেন্টিনাকে যদি 1 নম্বর রাখেন, ফ্রান্সকে রাখতে হবে স্যার। পর্তুগালের খেলা এখনো দেখি নাই স্যার, তাদেরও কিন্তু কয়েকটা বেস্ট প্লেয়ার আছে স্যার, যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে। মেসি লেভেলে না হলেও স্যার দুইজনই কিন্তু সমানভাবে লড়াই করেছে, এখন পর্যন্ত লড়াই করতেছে স্যার। যাক, দেখি ক্রিস্টিয়ানো আমরা তাহলে রোনাল্ডো- আর নেক্সট খেলাগুলো জি স্যার, দেখি, next- তাহলে জি আসলে স্যার। তাহলে আরো বলা যাবে, বোঝা যাবে যে কি হয়। 3 গোলের জয়, অসাধারণ নিয়ন্ত্রণ, দারুণ কৌশল এবং শিরোপা বার্তা সব মিলিয়েই আর্জেন্টিনা আজকে দারুণভাবে সফলতা অর্জন করেছে। অন্যদিকে আলজেরিয়ার হতাশাজনক পারফরমেন্স থাকলেও তাদের অনেক কিছু শেখার রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। এরপরের ম্যাচ বিশ্লেষণে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।